প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা লিখতে গেলে আমাদের বানান লিখতে হয়। আমি বাংলা ক্লাসের বানান নিয়ে এর আগে অনেক ক্লাসই নিয়েছি। আজকে আমি দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি জিতেন্দ্রনাথ তরফদার, সহযোগী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংস্কৃত ও বাংলা দ্বিতীয় পত্রের বিষয়। এটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য এবং ডিগ্রি 5 এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরাও এই ক্লাস থেকে অনেক বেশি উপকৃত হবে। এছাড়া যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে ক্লাসে প্রবেশ করছি আমরা। প্রথমে নিচের কবিতা দুটো আমরা মনোযোগ দিয়ে একটু পড়ি। প্রথম কবিতা দেখো, প্রথম কবিতায় লেখা আছে, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, বেণু বীণা কঙ্কন কণিকা কল্যাণ সুনীত মণি, স্থান গুণ পুণ্য বেণী ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী বিপুণ নিপুণ ভনিতা পানি, গৌণ কোন ভান পনসান চিক্কন নিক্কন তোন, কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্য পুণ্যবান। দ্বিতীয় কবিতার দিকে একটু লক্ষ্য করো। আগের কবিতাটা বহুল প্রচলিত, কিন্তু দ্বিতীয় কবিতাটা তোমরা কোথাও দেখোনি, কেননা এটা আমি নিজেই লিখেছি। প্রথম কবিতাটি ছিল নত্য বিধানের নিয়মের মধ্যে, আর দ্বিতীয় কবিতাটার দিকে একটু লক্ষ্য রাখো। দেখো, এই কবিতাটা আমার নিজের লেখা। রুষ্ট ঋষি তুষ্ট সন্তুষ্ট ঋষিকেশ, তৃষ্ণার্ত বৃষ বিষণ্ণ মহিষ মেষ, প্রত্যুষে কৃষক হরষিত ভীষণ, অভিষেক অনুষ্ঠানে শেষ ভাষণ, আষাঢ়ের বর্ষায় সুষম বৃষ্টি, বিষাদে কষ্ট ঈর্ষায় সৃষ্টি, পৌষ পুষ্প বিশেষ ভাষা ভাষ্য, স্বভাবতই সত্য বিধানের পোষ্য। তোমরা নিশ্চয়ই কবিতাটি দুটি দেখে বুঝতেই পারছো। প্রথম কবিতাটা নত্য বিধানের এবং দ্বিতীয় কবিতাটা সত্য বিধানের। সত্য বিধানের উপরে এর আগে কোনো কবিতা ছিল না বলে আমি এটা নিজেই সত্য বিধানের উপর একটা কবিতা লিখেছি। তো এই দুটো কবিতার আলোকে আমরা সহজেই বুঝতে পারছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বানানে নত্য ও সত্য বিধান। এটা সংস্কৃত ও বাংলা ব্যাকরণের মধ্যে এই বিষয়টি রয়েছে। তবে কথা না বাড়িয়ে আমরা আজকে বানানে নত্য ও সত্য বিধানের গুরুত্ব কতটুকু, কি কি ভূমিকা পালন করে, সে বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা একে একে নত্য ও সত্য বিধান কি তা জেনে নেই। তাহলে প্রথমে আমরা শিখন ফলটা জেনে নিই, যে এই পাঠ শেষে আমরা কি কি শিখন ফল অর্জন করব, তার মানে আমাদের কি লাভ হবে। আমরা লাভ ছাড়া তো কোনো কাজ করি না, সুতরাং আমাদের লাভটা আগে দেখে নেই। দেখো, প্রথম লাভ হচ্ছে প্রথম শিখন ফল, নত্য ও সত্য বিধানের সংজ্ঞা বলতে পারবে। দ্বিতীয় শিখন ফল হচ্ছে নত্য ও সত্য বিধানের নিয়ম ব্যাখ্যা করতে পারবে। তৃতীয় শিখন ফল, নত্য ও সত্য বিধানের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে। নত্য ও সত্য বিধানের সদৃশতা নিরূপণ করতে পারবে। এই 4টা শিখন ফল এই ক্লাস থেকে অর্জিত হবে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই শিখন ফলগুলোর আলোকে আমাদের আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। প্রথমেই নত্য ও সত্য বিধানের সংজ্ঞা। এখানে একটু বলে রাখা দরকার যে আমি আলাদা আলাদা ভাবে
কমই পড়াবো, একসাথে দুটার একটু তুলনামূলক আলোচনা করার চেষ্টা করবো এই ক্লাসের মাধ্যমে। তাহলে সহজে একটা পারলে যেন তোমরা আরেকটার নিয়মও বুঝতে পারো, অর্থাৎ নত্যবিধান পারলে সত্যবিধান এমনি এমনি পেরে যাবে, অথবা সত্যবিধান পারলে নত্যবিধানটাও এমনি এমনি পেরে যাবে। এভাবে আমি আলোচনাটা করতে চাই। তো প্রথমে নত্য ও সত্যবিধানের সংজ্ঞা। আচ্ছা, নত্য বিধান ও সত্য বিধান হলো সংস্কৃত ও বাংলা ব্যাকরণের একটি বিশেষ নিয়ম। মূলত বাংলা ব্যাকরণে এসেছে সংস্কৃত থেকে এই বিধানটা। তাহলে সংজ্ঞায় বলা যাচ্ছে, বাংলা ভাষার তৎসম শব্দে দন্তন্য এর মূর্ধন্যতে পরিবর্তনের নিয়ম সমূহকে নত্য বিধান এবং একই সাথে দন্তস্বরের মূর্ধন্যস্বতে পরিবর্তনের নিয়মকে বলা হয় সত্য বিধান। তাহলে এখানে বলা আছে যে বাংলা ভাষার তৎসম শব্দের ক্ষেত্রে এখন আমরা অনেকেই তৎসম শব্দ চিনতে পারি না। আমি আজকে আলোচনায় তোমাদের এই তৎসম শব্দ কিভাবে সহজে চেনা যায় সে বিষয়ে একটু কয়েকটা একেবারে নিয়ম, কয়েকটা একদম স্বাভাবিক নিয়ম বলে দিব, যেগুলো একটু ফলো করলে অধিকাংশই কোনটা তৎসম শব্দ সেটা তোমরা বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে, তোমরা যতগুলো রেপ যুক্ত শব্দ দেখবা, এই রেপ যুক্ত শব্দগুলো সাধারণত তৎসম শব্দ হয়ে থাকে। তাহলে রেপ যুক্ত শব্দগুলোকে তোমরা সব তৎসম শব্দ মনে করতে পারো। এরপরে রিকার যুক্ত শব্দ, এগুলোকেও তৎসম শব্দ, যেমন কৃষক, কৃপণ, তৃণ, প্রত্যেকটাই কিন্তু তৎসম শব্দ। এছাড়া 6টি ফলা আছে আমাদের, যেমন জফালা, রফালা, এরকম যত ফলাযুক্ত শব্দ, সব ফলাযুক্ত শব্দই তৎসম শব্দের মধ্যে পড়বে। তাছাড়া মূর্ধন্য অথবা মূর্ধন্যস্ব যুক্ত যে সকল শব্দ রয়েছে, প্রত্যেকটা শব্দকেই তোমরা তৎসম শব্দ বলে ধরে নিতে পারো। আবার কোন কোন শব্দের যদি দুটো রূপ থাকে, তাহলে পুরনো রূপটি তৎসম শব্দ মনে করতে হবে। দুটো রূপ থাকলে পুরনো রূপটি তৎসম। যেমন কর্ণ এর নতুন শব্দ কান, তাহলে কর্ণটা হচ্ছে পুরনো শব্দ, এটাকে তৎসম শব্দ বলতে পারি। হস্ত, হাত, তাহলে হস্তটা হচ্ছে তৎসম শব্দ। তারপরে এই হচ্ছে তৎসম শব্দ চেনার কিছু উপায়। তাহলে তৎসম শব্দগুলো যদি আমরা চিনতে পারি, তাহলে আমাদের নত্য এবং সত্য বিধান অ্যাপ্লাই করতে বা প্রয়োগ করতে আমাদের তেমন কোনো অসুবিধা হবে না। কেননা সংজ্ঞাতেই বলা হয়েছে, বাংলা ভাষার তৎসম শব্দে দন্তন্য যখন মূর্ধন্যতে পরিণত হয় আর দন্তস্ব যখন মূর্ধন্যস্বতে যে নিয়মের মাধ্যমে পরিবর্তন হয়, সেই নিয়মগুলোই হচ্ছে নত্য এবং সত্য বিধান। উদাহরণ হিসেবে বলা যায়, সংস্কৃতে ঋণম, যেটাকে বাংলায় আমরা বলছি ঋণ। সংস্কৃতে নারায়ণম, বাংলায় বলা হচ্ছে নারায়ণ। সংস্কৃতে ভীষণম শব্দটি, বাংলায় ভীষণ। তারপরে সহিষ্ণু, বর্ষণ প্রভৃতি হচ্ছে তৎসম এবং সত্য বিধানের কিছু উদাহরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে সংস্কৃত অধ্যয়ন করে যেসব শিক্ষার্থী তারা এবং যারা বাংলায় নত্য বিধান সত্য বিধান পড়বে, তাদের দুইটা গ্রুপের শিক্ষার্থীরাই যেন নত্য এবং সত্য বিধান শিখতে পারে খুব ভালোভাবে, এই জন্য আমি দুটো গ্রুপের দুটো বিষয়ের নিয়েই আমরা কথা বলছি। এরপরে আমরা এখন একটু নত্য বিধান নিয়ে আলাদাভাবে কিছু কথা বলবো। প্রথমে দেখো, তৎসম শব্দ ব্যতীত বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ব্যবহারের প্রয়োজন নেই। সেজন্য বাংলা দেশি, তদ্ভব, বিদেশি বানানে মূর্ধন্য বর্ণ লেখার প্রয়োজন নেই। অর্থাৎ তৎসম শব্দ ব্যতীত অর্ধ তৎসম, তারপরে তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয় না। এটা অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র তৎসম শব্দের বানানেই মূর্ধন্য ব্যবহৃত হয়। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য
এবং দন্তন্য এর ব্যবহার রয়েছে। তা এবং বাংলা ভাষায় এই ব্যবহার, সংস্কৃতে যেখানে মূর্ধন্য ব্যবহৃত হয় বাংলা ভাষায়ও ঠিক সেখানেই মূর্ধন্য ব্যবহার করতে হবে। সংস্কৃতে যে সকল শব্দের দন্তন্য ব্যবহৃত হয় বাংলা ভাষায়ও সেখানে দন্তন্যই ব্যবহার করতে হবে। এখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই। আর এই সুযোগ নাই বলেই বাংলা ভাষায় এই নত্ব বিধানটা এত কঠিনভাবে মেনে চলা হয় বা মেনে চলা উচিত। এই জন্য বলা হয়েছে শুধু তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে মূলত নত্ব বিধান। একইভাবে দন্তস্ব ব্যবহারের নিয়মগুলোই হচ্ছে সত্য বিধান। আমরা পরবর্তীতে যাই। এখন আমরা দেখি নত্ব বিধানের নিয়ম, অর্থাৎ নত্ব বিধান কি কি বিধান রয়েছে, কি কি নিয়ম আছে। আমরা এখন এই নিয়মগুলো একটু দেখব। প্রথমে নত্ব বিধান দেখব। 1 নম্বর নিয়ম, রি র স ব্র্যাকেটে তোমরা ক্ষীয় দেখতে পাচ্ছ, কেননা ক্ষীয়র তৈরি হয়েছে ক প্লাস মূর্ধন্য স, এই জন্য ক্ষীয়টাকে এখানে ব্র্যাকেটে রেখেছি। তাহলে রি র এবং মূর্ধন্য স বর্ণের পরে যে দন্তন্যটা রয়েছে সেটা অবশ্যই মূর্ধন্য হবে। যেমন সংস্কৃতে ঋণম, বাংলায় সেটা ঋণ। অরণ্যম, অরণ্য। তারপরে বিষ্ণু, এটা কিন্তু মূর্ধন্য এবং মূর্ধন্যর যুক্ত। রি এর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, র এর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে এবং মূর্ধন্য স এর পরেও মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। যেমন অন্বেষণ, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। তারপরে ভক্ষণ, এটাও ওই যে ক্ষীয়র পরে মূর্ধন্য, কেন ক্ষীয়র মধ্যে ক এবং মূর্ধন্য স রয়েছে। 2 নম্বর নিয়ম, রি র এর পর সংক্ষিপ্ত রূপের, রি র এর পরে এর যে সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ রির সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার, র এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রফলা। তাহলে রিকার এবং রফলার পরে দন্তন্যটাও অবশ্যই মূর্ধন্য হবে। যেমন তৃণম, সংস্কৃতের তৃণম, বাংলায় হচ্ছে তৃণ। এরপর বর্ণ, দেখো রেফের পরে মূর্ধন্য হয়েছে, র এর সংক্ষিপ্ত রূপ। আমন্ত্রণ, তৈরফালা, মূর্ধন্য হয়েছে। প্রণেতা, মসৃণ ইত্যাদি। তাহলে 2 নম্বর নিয়ম গেল। এরপরে আসো 3 নম্বর নিয়ম। দেখো 3 নম্বর নিয়মে বলা হয়েছে রি র এবং মূর্ধন্য স বর্ণের পরে যদি স্বরবর্ণ থাকে অথবা ক বর্গ থাকে, প বর্গ থাকে কিংবা মূর্ধন্য স, ব, হ অন্তস্তীয় অথবা অনুস্বর থাকে, তার পরবর্তী দন্তন্য ও মূর্ধন্য হবে। তার মানে রি র স বা এর সংক্ষিপ্ত রূপের পরে যদি ক বর্গের ধ্বনির ব্যবধান থাকে, ক বর্গে আমার 5টা বর্ণ আছে, ক খ গ ঘ ঙ, এই 5টা বর্ণের ব্যবধান থাকলে তারপরে মূর্ধন্য হবে। এরপরে প বর্গের ব্যবধান, অর্থাৎ প বর্গের যে 5টা বর্ণ প ফ ব ভ ম রয়েছে, এর ব্যবধানের পরেও দন্তন্যটা মূর্ধন্য হবে। তারপরে মূর্ধন্য স্বর পড়তে হবেই, ব এর পরে হবে, হ এর পরে হবে, অন্তস্থি এর পরেও হবে এবং অনুস্বর থাকলে, অনুস্বরের ব্যবধান থাকলেও তারপরে মূর্ধন্য হবে। যেমন উদাহরণ হিসেবে দেখো প্রাঙ্গণ, এখানে প্রাঙ্গণ কথাটির দিকে লক্ষ্য করো। প্রাঙ্গণ, এই যে প্রাঙ্গণের মধ্যে পয়রফলা আছে, তারপরে স্বরধ্বনির ব্যবধান আকার রয়েছে, তারপরে ও রয়েছে ক বর্গের একটা ধ্বনি, তারপরে গ রয়েছে ক বর্গের ধ্বনি, তার পরবর্তী যে নটা সেটা মূর্ধন্য হয়েছে, এটা নিয়ম অনুসারে। একইভাবে দেখো কৃপণ, প বর্গের ধ্বনি রয়েছে, মূর্ধন্য হয়েছে। নির্বাণ, গ্রহণ, অগ্রহায়ণ, দেখো এতগুলো বর্ণের ব্যবধান, তারপরেও মূর্ধন্য হয়েছে। গয়রফলার পরে হয়ের ব্যবধান আছে, স্বরধ্বনির ব্যবধান আছে, অন্তস্থীয় রয়েছে, তার পরবর্তী নটাও মূর্ধন্য হয়েছে। এরপরে ভ্রাম্যমান ইত্যাদি। 4র্থ নিয়ম দেখো, ট বর্গের পূর্বের দন্তন্য মূর্ধন্য হয়, অর্থাৎ ট বর্গের সাথে যুক্ত ন সবসময় মূর্ধন্য হবে তৎসম শব্দের ক্ষেত্রে। যেমন কণ্টক, বন্টন, এই যে যেমন কণ্টক, বন্টন, লুণ্ঠন, খণ্ড, ডান্ডা, ঢুন্ডি ইত্যাদি। এরপরে দেখো পরবর্তী নিয়ম, প্রপরা পরিণীর উপসর্গের পরে এবং অন্তর শব্দের পরে যদি নদ, নম,
নস, নহ, নি, নুদ, অন, হন ইত্যাদি ধাতু থাকে, তাহলে এই ধাতুর দন্তন্য ইত্যাদি ধাতুর দন্তন্যগুলো অবশ্যই মূর্ধন্যতে পরিণত হবে। যেমন প্রণাম, তাহলে প্রপূর্বক নম ধাতু অপ্রত্যয়, তাহলে এই যে নম ধাতুর নটা মূর্ধন্য হয়েছে। তারপরে প্রণতি, প্রণিধান, পরায়ণ, পরিণাম, পরিণতি, নির্ণয় ইত্যাদি। এখানে দুটা ব্যতিক্রম শব্দ দেখছি, পরিবহন এবং নির্নিমেষ, এই দুটো ব্যতিক্রম রয়েছে। কেননা আমরা জানি কোনো নিয়মই স্বতঃসিদ্ধ নয়, অনেক নিয়মেরই ব্যতিক্রম রয়েছে, সেই ক্ষেত্রে এই ব্যতিক্রমটা এখানে লক্ষণীয়। এরপরে সর্বশেষ নত্যবিধানের নিয়ম যেটা দেখো, উত্তর, পর, পার, চান্দ্র, নার, রাম শব্দের পরে অয়ন শব্দ যুক্ত হলে তার দন্তন্য মূর্ধন্য হবে। যেমন উত্তরায়ণ, পরায়ণ, পারায়ণ, চন্দ্রায়ণ, নারায়ণ, রামায়ণ প্রত্যেকটা শব্দেই কিন্তু মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের নত্যবিধানের কিছু নিয়ম। আশা করি তোমরা নত্যবিধান খুব ভালো করেই বুঝতে পেরেছ। এর পরের স্লাইডে আসি। কোথায় কোথায় প্রযোজ্য সেটা এত সময় পড়লাম, এখন কোথায় কোথায় নত্যবিধান মানা হবে না, তৎসম শব্দ হলেও মানা হবে না কোথায় কোথায়। দেখো, সাধারণত ত বর্গযুক্ত দন্তন্য মূর্ধন্য হয় না, ত বর্গযুক্ত দন্তন্য মূর্ধন্য হয় না। আমরা জানি ট বর্গের সাথে যুক্ত দন্তন্য মূর্ধন্য হয়, কিন্তু ত বর্গের সাথে যুক্ত হলে সেটা হবে না। যেমন বৃন্ত, বৃন্দ, গ্রন্থ, এই দেখো এগুলা কিন্তু মূর্ধন্য হয়নি, এগুলো দন্তন্য রয়ে গেছে। এরপরে বাংলা ক্রিয়াপদের অন্তঃস্থিত দন্তন্য মূর্ধন্য হয় না। বাংলা ক্রিয়াপদের যে অন্তঃস্থিত দন্তন্যটা সেটা কখনোই মূর্ধন্য হবে। যেমন ধরেন, মারেন, করেন, যাবেন, খাবেন কোনোটাই মূর্ধন্য হয়নি, কেননা এগুলো হচ্ছে ক্রিয়াপদ। এরপরে তৃতীয় নিষেধ, বিদেশি শব্দের দন্তন্য মূর্ধন্য হবে না। বিদেশি শব্দগুলোতে কখনোই মূর্ধন্য ব্যবহার করা যাবে না। যেমন জার্মান, জবান, নিশান, ফরমান, রিপন এগুলো কোনোটাই মূর্ধন্য ব্যবহৃত হয়নি। এরপরে নিষেধ হচ্ছে পূর্বপদে রি র স থাকলে পরপদে যদি দন্তন্য থাকে সেই দন্তন্য কখনোই মূর্ধন্য হবে না। তাহলে পূর্বপদে রি র স আছে, পরপদ হবে না। তার মানে এখানে দুটো পদ, সমাসবদ্ধ পদের ক্ষেত্রে পূর্বপদে দন্তন্য কখনোই মূর্ধন্য হবে না। যেমন মৃগ, নাভি, তাহলে এখানে পূর্বপদ হচ্ছে মৃগ, এখানে রিকার আছে। পরপদে দেখো এখানে নত্যবিধান নিয়ম অনুসারে এই নটা মূর্ধন্য হওয়ার কথা, কেননা রিকারের পরে গ, তার মানে ক বর্গের ধ্বনি রয়েছে ব্যবধান, কিন্তু এটা মূর্ধন্য হওয়ার কথা। কিন্তু পূর্বপদ যেহেতু এটা সমাসবদ্ধ পদ, এই ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য নয়। একইভাবে দোর্নাম, ত্রিনেত্র, মৃন্ময় প্রত্যেকটাই সমাসবদ্ধ পদ, এখানে পূর্বপদ পরপদ রয়েছে, পূর্বপদে রি রস থাকলেও পরপদের দন্তন্য মূর্ধন্য হবে না। সর্বশেষ নিষেধ হচ্ছে পদের শেষের দন্তন্য মূর্ধন্য হয় না, পদান্তের দন্তন্য মূর্ধন্য হবে না। যেমন কর্মণ, ব্রাহ্মণ বা ব্রহ্মণ কোনোটাই মূর্ধন্য হবে না, সবসময় দন্তন্যই ব্যবহৃত হবে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এরপরে আসছে সত্যবিধান। আমরা এত সময় নত্যবিধানের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা সত্যবিধান নিয়ে কথা বলবো। সত্যবিধানে বলা হয়েছে যেসব তৎসম শব্দে মূর্ধন্য স রয়েছে তা বাংলায় অবিকৃত রয়েছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের নিয়মই সত্যবিধান। এখন সত্যবিধানের নিয়মগুলো একটু জেনে নেই। রিকারের পরের মূর্ধন্য স হবে, অর্থাৎ রিকারের পরে সবসময় মূর্ধন্য স ব্যবহৃত হবে। যেমন ঋষি, বৃষ, বৃষ্টি, দেখো রিকারের পরে মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে। 2 নম্বর নিয়ম, স্বরীয় স্বরিয়া ভিন্ন অন্য স্বরবর্ণ, অর্থাৎ ক এবং র বর্ণের পরের প্রত্যয় আদির দন্তস্ব মূর্ধন্য স হবে। প্রত্যয় আদির দন্তস্ব মূর্ধন্য স হয়। যেমন ঈশন, ঈশা, উষা
এসন, ভবিষ্যৎ, অভিষেক, পরিষ্কার, মুমূর্ষু। তাহলে দেখো, স্বরীয় সরিয়া ভিন্ন অন্য স্বরবর্ণ অর্থাৎ ক এবং র বর্ণের পরের প্রত্যাদির দন্তস্ব মূর্ধন্যস্ব হচ্ছে। তৃতীয় নিয়ম, অতি, অভি এমন শব্দের শেষে রস্যইকারান্ত উপসর্গ এবং অনু আর সু উপসর্গের পরের কতগুলো ধাতুর দন্তস্ব মূর্ধন্যস্ব হয়, যেমন অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক, বিষণ্ণ, সুষম, প্রত্যেকটা ক্ষেত্রে মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়েছে। 4 নম্বর নিয়ম, নিহ, দুহ, বহি, আবিহ, চতুহ, প্রাদুহ এ সকল শব্দের পর ক, খ, প, ফ থাকলে বিসর্গ এর জায়গায় মূর্ধন্যস্ব হবে। যেমন নিহ যোগ কাম, নিহ যোগ কাম, নিষ্কাম, দেখো এই বিসর্গটা উঠে গিয়ে এখানে মূর্ধন্যস্ব হয়েছে। একইভাবে দুহ যোগ কর, দুষ্কর, এখানে বিসর্গটা উঠে গেছে, মূর্ধন্যস্ব হয়েছে। বহি যোগ কার, বহিষ্কার, একইভাবে নিহ যোগ পাপ, নিষ্পাপ ইত্যাদি। তাহলে বিসর্গ স্থানে মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়েছে। 5 নম্বর, কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়, যেমন আষাঢ়, পাষাণ, ষোড়শ, ভাষা, পৌষ, মেষ ইত্যাদি। হ্যাঁ, এগুলো সবসময় মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়। তো এই হচ্ছে আমাদের সত্যবিধানের 5টি নিয়ম। এরপরে সত্যবিধানের কিছু ব্যতিক্রম আমরা দেখব। নত্যবিধানের যেরকম কিছু ব্যতিক্রম রয়েছে, সত্যবিধানেরও কয়েকটি ব্যতিক্রম রয়েছে। কোথায় কোথায় সত্যবিধান খাটে না সেগুলো একটু দেখি। দেখো, প্রথমটা হচ্ছে সাত প্রত্যয়ের দন্তস্ব কখনোই মূর্ধন্যস্ব হবে না, সেটা তৎসম শব্দ হলেও হবে না। যেমন ভূমিস্বাদ, ধূলিস্বাদ, অকুস্বাদ এগুলো কখনোই মূর্ধন্যস্ব হয়নি, দন্তস্ব ব্যবহৃত হচ্ছে। দ্বিতীয়টা, খাঁটি বাংলা ও বিদেশি শব্দে মূর্ধন্যস্ব ব্যবহৃত হয় না, যেমন ট্যাক্স, পয়সা দন্তস্ব, পুলিশ, জিনিস, মিশর, গ্রিস, স্টেশন, মুসাবিদা এগুলা প্রত্যেকটাই দন্তস্ব ব্যবহৃত হয়েছে। চতুর্থত, স্বরীয় বা আহ, অহ বা আ থাকলে তারপরে ক, খ, প, ফ সন্ধিযুক্ত হলে বিসর্গের জায়গায় দন্তস্ব হবে, এখানে মূর্ধন্যস্ব হবে না। যেমন পুরহ যোগ কার, এখানে অ, দেখো পুরহ অ আছে, অর সাথে বিসর্গ, পুরো যোগ কার, পুরস্কার, কিন্তু রস্যিকার থাকলে কিন্তু হয়। যেমন পরি যোগ কার, পরিষ্কার বানানে মূর্ধন্যস্ব, কিন্তু পুরস্কার বানান দন্তস্ব দিয়ে। একইভাবে ভা যোগ কর, ভাস্কর, তিরহ যোগ কার, তিরস্কার দন্তস্ব ব্যবহৃত হচ্ছে। পরহ যোগ পর, পরস্পর, এখানে দন্তস্ব ব্যবহৃত হচ্ছে। শতঃ যোগ ফুট্ট, স্বতঃস্ফূর্ত দন্তস্ব ব্যবহৃত হচ্ছে, মূর্ধন্যস্ব ব্যবহৃত হচ্ছে না। এরপরে অহ বা আহ থাকলে তারপরে ক, খ, প, ফ ছাড়াও ত থাকলেও দন্তস্ব হতে পারে। যেমন মনঃ যোগ তাপ, মনস্তাপ, এখানে মনস্তব বানান দন্তস্ব দিয়ে, মূর্ধন্যস্ব দিয়ে নয়। শিরঃ যোগ ত্রাণ, শিরস্ত্রাণ, এখানে শিরস্ত্রাণ বানানো দন্তস্ব দিয়ে, মূর্ধন্যস্ব দিয়ে নয়। এখানে বিশেষভাবে একটু স্মরণীয় কয়েকটি কথা একটু মনে রাখতে হবে, সেটা একটু আমি পড়ে দিচ্ছি। এখানে দেখো সুন্দরভাবে আমি কয়েকটা কথা, এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। যেমন বাংলা ভাষার যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে আগত, সেসব শব্দে সংস্কৃত ভাষার বানান রীতি অবিকৃত রাখা হয়েছে। তার মানে সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ, তৎসম শব্দ যেভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে তা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। সংস্কৃত ভাষার বানান, উচ্চারণ রীতি ওতপ্রোতভাবে সম্পর্কিত। সংস্কৃত ভাষার পণ্ডিতেরা কোনো শব্দের উচ্চারণকে অনায়াস করার জন্য একটি শব্দের পর পর দুইটি ধ্বনিকে কাছাকাছি উচ্চারণ স্থলে রাখার চেষ্টা করেছেন। মূর্ধন্য এবং দন্তন্যের উচ্চারণ আপাত শ্রবণে কাছাকাছি মনে হলেও মূর্ধন্য উচ্চারণ করতে হয় মূর্ধা থেকে, অর্থাৎ মূর্ধন্য বর্ণের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, আর দন্তন্য উচ্চারণ করতে হয় দন্ত থেকে। তাই যেসব ধ্বনি
উচ্চারণ করতে জিহ্বার অগ্রভাগ দাঁতকে স্পর্শ করে, অর্থাৎ ত বর্গীয় ধ্বনিগুলো যেমন ত, থ, দ, ধ, এগুলো উচ্চারণ করার সময় কাছাকাছি আরেকটি ধ্বনি মূর্ধা থেকে উচ্চারণ না করে দন্ত থেকে উচ্চারণ করা সহজ। সে কারণে সাধারণত ত বর্গের ধ্বনিগুলোর সাথে মূর্ধন্য ব্যবহৃত হয় না। কিন্তু একইভাবে এই নিয়ম অনুসারে যেসব ধ্বনি উচ্চারণ করতে জিহ্বার অগ্রভাগ মূর্ধাস্থানকে স্পর্শ করে, অর্থাৎ তালুকে স্পর্শ করে, মূর্ধাস্থানকে স্পর্শ করে, অর্থাৎ ট বর্গীয় ধ্বনিগুলি যেমন ট, ঠ, ড, ঢ, এগুলো মূর্ধাস্থান স্পর্শ করে, এই জন্য এগুলোর কাছাকাছি উচ্চারণ ধ্বনি হচ্ছে মূর্ধন্য। কাজে এগুলোর সাথে দন্তন্য ব্যবহৃত হয় না, কেন দন্তন্য উচ্চারণ করতে হয় দন্ত থেকে, আর মূর্ধন্য মূর্ধা থেকে, এই জন্য মূর্ধন্য বর্ণের সাথে মূর্ধন্য ধ্বনিটি যুক্ত হয়। এখানে উদাহরণস্বরূপ উল্লেখ বন্টন, লুণ্ঠন, এই শব্দগুলো প্রথম মূর্ধন্য ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়েছে, তাই এখানে নত্য বিধান ব্যবহৃত হবে। কিন্তু পরের দন্তন্য এর আগে বিরতি থাকায় মূর্ধন্য হচ্ছে না। বন্টন, তাহলে দেখো ট এর সাথে মূর্ধন্য ব্যবহৃত হলে, যুক্ত অবস্থায় মূর্ধন্য ব্যবহৃত হলেও পরবর্তী যে নটা মূর্ধন্য হয়নি, কেননা কিছুটা বন্টন এই যে ট এর সাথে একটু বিরতি দিয়ে উচ্চারিত হচ্ছে, যুক্ত অবস্থায় হচ্ছে না, এই কারণে এখানে মূর্ধন্য ব্যবহৃত না হয়ে দন্তন্য ব্যবহৃত হচ্ছে। সত্য বিধানের জন্য একই নিয়ম প্রযোজ্য। এবার লক্ষ্য করো, আমাদের স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। আসলে এই ছবি দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি, দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা সামনে একটা দর্পণ বা আয়না, আর একটা বাচ্চা মেয়ে সামনে দাঁড়িয়ে আছে, তার প্রতিচ্ছবি আয়নায় প্রতিফলিত হয়েছে। তাহলে এই ছবিটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বুঝতে পেরেছ, এই ছবির দ্বারা বোঝানো হয়েছে সদৃশতা। তার মানে আয়নার মধ্যে নিজের যে ছবিটা প্রতিবিম্ব হয় হুবহু দেখতে একই রকম। তাহলে আমরা এটা দিয়ে বোঝাতে চাচ্ছি মূলত, দেখো নত্য ও সত্য বিধানের সদৃশতা, মিল কোথায় কোথায় এর মিল রয়েছে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। দেখো নত্য এবং সত্য বিধান আমরা পাশাপাশি রেখেছি। এই ক্ষেত্রে দেখো প্রথমে রি র স এর পরে দন্তন্য মূর্ধন্য হয়, যেমন ঋণ, অরণ্য, বিষ্ণু, বরণ, ইত্যাদি। একইভাবে সত্য বিধানের ক্ষেত্রে রি র এর বর্ণের পরে দন্ত সমূর্ধন্য হয়, তাহলে সদৃশ্য কিন্তু রয়েছে। দ্বিতীয়, রি র এর সংক্ষিপ্ত রূপের পরেও দন্তন্য মূর্ধন্য হয়, যেমন তৃণ, বর্ণ, আমন্ত্রণ। একইভাবে রি র এর সংক্ষিপ্ত রূপের পরেও দন্ত সমূর্ধন্য হয়, যেমন তৃষা, বৃষ্টি, বর্ষা, মুমূর্ষ। তার মানে দ্বিতীয় নিয়মের সদৃশ্য রয়েছে। তৃতীয় নিয়মের ক্ষেত্রে দেখো ট বর্গের ধ্বনির সাথে যুক্ত দন্তন্য মূর্ধন্য হয়, যেমন কণ্টক, বন্টন, লুণ্ঠন, খণ্ড, ডান্ডা, ঠুট ইত্যাদি। একই ভাবে দেখো সত্য বিধানের ক্ষেত্রে ট বর্গের ধ্বনির সাথে যুক্ত দন্তস্ব মূর্ধন্য হয়, যেমন তুষ্ট, চেষ্টা, নিকৃষ্ট, ষষ্ঠ, বিষ্ঠা ইত্যাদি। এরপরে দেখো ত বর্গের ধ্বনির সাথে যুক্ত দন্তন্য অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মূর্ধন্য হবে না, যেমন কান্ত, সন্তান, পান্থ, ছন্দ, গন্ধ, বন্ধন ইত্যাদি। একইভাবে সত্য বিধানের ক্ষেত্রে দেখো ত বর্গের ধ্বনির সাথে যুক্ত দন্তস্ব অপরিবর্তিত থাকবে, যেমন সস্তা, প্রস্থান, বিস্তর, দুস্থ। সর্বশেষ বাংলা ভাষায় ব্যবহৃত কিছু শব্দের স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়, যেমন চাণক্য, মাণক্য, বীণা। একইভাবে বাংলা ভাষায় ব্যবহৃত কিছু শব্দের স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়, যেমন ভাষা, আশা। আমরা প্রথমে দুটো কবিতা দেখিয়েছিলাম, সেই কবিতা মধ্যে এই স্বভাবতই যে ব্যবহৃত হয় সেটা স্পষ্ট করা হয়েছে সুন্দরভাবে। কবিতাগুলোর মধ্যে একটু কবিতার দিকে লক্ষ্য করি, আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এত সময় আমরা নত্য বিধান এবং সত্য বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ, এবং এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে বানানে, বিশেষ করে বাংলা বানানে, এবং যারা সংস্কৃত পড়ছে সংস্কৃত শব্দের বানানেও মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব ব্যবহারে তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা এত সময় যে আলোচনাটা করলাম সেই আলোচনার আলোকে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি। আশা করি হোমওয়ার্কটা তোমরা নিজেরা করবে। এখানে হোমওয়ার্কটা হচ্ছে নত্য ও সত্য বিধানের নিয়মের সাদৃশ্য উল্লেখপূর্বক বাংলা সংস্কৃত বানানের গুরুত্ব লেখো। এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই তৈরি করে রাখবে।
তো আজ আর ভিডিও অনেক দীর্ঘ হয়ে গেছে, আজ আর বেশি কথা বলবো না। আশা করি তোমরা বানানের ক্ষেত্রে নত্য এবং সত্য বিধান কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো এবং এই নিয়মগুলো তোমরা অবশ্যই অনুশীলন করবে এবং বানানের ক্ষেত্রে এগুলো প্রয়োগ করবে। তো সবাইকে